হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা দক্ষিণ কোরিয়ান অ্যাকশন থ্রিলার সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ব্যাড পুলিশ। আর আমরা দক্ষিণ কোরিয়ান বেশ কয়েকটা সিনেমা সিলেক্ট করেছিলাম, বাট বেশিরভাগ সিনেমা বোঝা অনেক টাফ। তো যে সিনেমাগুলো বোঝা সহজ, মানে কাহিনী খুব সহজে বোঝা যায়, সেই সিনেমাগুলোই মূলত এখন থেকে আমরা সিলেক্ট করবো, যাতে আমারও কষ্ট না হয় এক্সপ্লেন করতে, তোমাদেরও যাতে কষ্ট না হয় বুঝতে। তো যাই হোক, এই ব্যাড পুলিশ সিনেমাটি রিলিজ পেয়েছিল 2019 সালে এবং এই সিনেমাটির IMDb রেট হচ্ছে 10-এর 6.5 এবং এই সিনেমাটি নির্মিত হয়েছিল বাংলাদেশে মাত্র 40 কোটি টাকা খরচে। বক্স অফিস আয় করেছিল 250 কোটি টাকার উপরে। আর এই সিনেমার যে নায়ক রয়েছে, যার নাম হচ্ছে লি সান, তাকে হয়তো এর পূর্বেও বেশ কয়েকটা সিনেমাতে তোমরা দেখেছো। তো সে কিন্তু খুব সম্প্রতি মারা গিয়েছে, এখনো 1 মাসও হয়নি, মাত্র 20-22 দিন আগে সে মারা গিয়েছে, মানে এই সিনেমার নায়ক। আর এই লি সান কিন্তু দক্ষিণ কোরিয়ার মোটামুটি ভালো জনপ্রিয় একটা নায়ক ছিল, আর সে খুব অল্প বয়সে মারা গিয়েছে, মাত্র 48 বছর বয়সে। তবে তার মারা যাওয়ার কারণটা কিন্তু রহস্য ঘেরা, মানে একদিন সকালে তার লাশ তার গাড়িতে পাওয়া যায়। তো পুলিশ প্রাথমিক ইনভেস্টিগেশন করে জানিয়েছে যে উনি মারাত্মকভাবে ড্রাগ অ্যাডিক্টেড ছিলেন এবং ড্রাগের ওভারডোজের কারণেই তার মূলত মৃত্যু হয়েছিল। তবে অনেক জনপ্রিয় অভিনেতা এবং পরিচালকরা দাবি করেছেন যে এই ব্যাপারটা নিয়ে আরো ইনভেস্টিগেট করার জন্য, এবং দক্ষিণ কোরিয়াতে এখন এই ব্যাপারটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। আর এই নায়কটার আরেকটা পরিচয় রয়েছে, সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়ান জনপ্রিয় একটা সিনেমা রয়েছে প্যারাসাইট নামে, সেই সিনেমাটিতে কিন্তু তিনি ছিলেন। এবং এছাড়াও বেশ কয়েকটা হিট সিনেমা, যেমন মিস্টার জু, আরগুলোর নাম আমি বলতে পারছি না, মনে নাই আর কি। তবে যতটুকু বলেছি ততটুকু হয়তো বুঝতে পেরেছো যে মোটামুটি নাম করে এবং জনপ্রিয় একটা নায়ক, বাট তার ফিনিশিংটা ভালো হলো না আর কি। তো যাই হোক, তিনি যখন মারা যান তার দুটো সন্তান রেখে গিয়েছেন। একটা সন্তানের বয়স হচ্ছে মাত্র 14 বছর, আরেকটা সন্তানের বয়স হচ্ছে মাত্র 12 বছর। আর তার বিষয়ে আরেকটা ফ্যাক্ট হচ্ছে, তিনি জীবনে একটাই বিয়ে করেছিলেন, মানে 12 হাতেরই টাইপ পুরুষ ছিলেন না। এবং তিনি দেখতেও যেমন হ্যান্ডসাম ছিলেন, এর সাথে তার হাইটও ছিল সেই 5 ফিট 9 ইঞ্চি লম্বা ছিলেন তিনি। আর আমি এখানে একটা ভুল তথ্য দিয়েছি, তিনি মারা গিয়েছেন অ্যাকচুয়ালি আজকে 18 দিন হয়েছে, 20 দিনও হয়নি। তো যাই হোক, আমরা মূল সিনেমাতে যাব। তবে গাইস, ভিডিওটা স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে। তবে আজকের বিজ্ঞাপনটা স্কিপ করার দরকার নেই, কারণ আজকের যে বিজ্ঞাপন এটা তোমাদের জন্য ইউজফুল হতে পারে। তো তোমরা যারা ইউটিউব বা ফেসবুকে বেশি বেশি ভিডিও ছাড়ার পরও সাবস্ক্রাইব, ফলোয়ার বা ভিউজ, লাইক, কমেন্টস ঠিক মতো বাড়াতে পারছো না, বিশেষ করে তোমরা যারা ইউটিউব বা ফেসবুকে নতুন, অথবা তোমরা যারা গেমার আছো আর যারা নিজেদের প্রোফাইল বা ভিডিওতে বেশি বেশি ফলোয়ার্স, ভিউজ, লাইক, কমেন্টস বাড়াতে চাচ্ছ, যেন তোমাদের ভিডিও প্রোফাইল সবার কাছে আকর্ষণীয় হয়ে ওঠে, সেজন্য আজকে তোমাদেরকে একটা বিশ্বস্ত মার্কেট প্লেসের সাথে পরিচয় করিয়ে দেবো, যেখানে তোমরা সোশ্যাল মিডিয়া রিলেটেড সকল সার্ভিস খুব সহজেই বিকাশ এবং নগদ অ্যাকাউন্টের মাধ্যমে কিনতে পারবে। আর এই মার্কেট প্লেসের নাম হচ্ছে ভাইরাল ম্যাক্সি। আর ভাইরাল ম্যাক্সি ওয়েবসাইট থেকে তোমরা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকের জন্য সাবস্ক্রাইবার, ফলোয়ার, ওয়াচ টাইম, ভিডিও ভিউজ, লাইক, কমেন্টস নিতে পারবে। এছাড়াও ফেসবুক পোস্টের জন্য তোমার পছন্দ মতো রিয়াক্টও নিতে পারবে, যেমন লাইক, লাভ, কেয়ার, হাহা ইত্যাদি। আর তাছাড়া সাথে থাকছে ইউটিউব এবং ফেসবুকের মনিটাইজেশন প্যাকেজ, যার দ্বারা খুব সহজেই তোমরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারবে। এক কথায় বলতে গেলে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকের সকল সার্ভিস এই ভাইরাল ম্যাক্সিতে পেয়ে যাবে। আর তোমাদের যে কোনো ধরনের সমস্যা হলে বা সার্ভিস সম্পর্কে আরো কিছু জানতে বা কিভাবে সার্ভিস কিনতে হয় সেগুলো জানার জন্য ভাইরাল ম্যাক্সির অফিসিয়াল হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আমি ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, আর তার সাথে তোমাদের জন্য 50 টাকার একটা ডিসকাউন্ট কুপন কোডও দিয়ে রাখবো, যেটা শুধুমাত্র প্রথম 50 জনই পাবে, যারা প্রথমবার 100 টাকার উপরে ভাইরাল ম্যাক্সি থেকে কোনো সার্ভিস কিনবে। তো ডিসকাউন্ট অফার সবার আগে পেতে এখনই ভিজিট করো viralmaxi.com। তো এই সিনেমার শুরুতে আমরা একটা চোরকে দেখতে পাই, যে রাতের অন্ধকারে একজনের বাড়িতে চুরি করছিল। আর যখনই ওই বাড়ির মালিক সেখানে চলে আসে, চোরকে দেখে ফেলে, কিন্তু চোরের সঙ্গে আশেপাশে লুকিয়েছিল। তো সে করে কি, ওই বাড়ির মালিককে ঘুষি মেরে চোরটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো এরপর তাদের দুজনকে আমরা একটা গাড়িতে দেখতে পাই। তো যে ছেলেটা চুরি করছিল, যার বয়স অপেক্ষাকৃত কম, তার নাম হচ্ছে স্যাম, আর সে একজন কলেজ স্টুডেন্ট। আর ওই চোরকে যে হেল্প করছিল, চোরের অ্যাসিস্ট্যান্ট, তার নাম হচ্ছে জোফিল। আর তার পরিচয় শুনলে তোমার চোখ কপাল উঠে যাবে। সে হচ্ছে পুলিশের একজন এসআই। তবে সে পুলিশের এসআই হলেও তার চরিত্র ক্রিমিনালদের চেয়েও ভয়ঙ্কর, আর সেই হচ্ছে আমাদের এই সিনেমার মূল চরিত্র। তো যাই হোক, এখানে জোফিল আর স্যামের যে পার্টনারশিপ, সেটা হচ্ছে সে স্যামকে দিয়ে চুরি করায়, এবং ও যদি চুরি করতে সমর্থ হয় তাহলে তো ভালো, কিন্তু চুরি করতে গিয়ে যদি ধরা খায়, ও নিজেই তো পুলিশ, ওকে ধরে মনে করে বাঁচিয়ে নিয়ে আসবে আর কি। এবং এর ফলে যেটা হয়, চুরি ভাগাভাগি করে নেবে, একটা বড় অংশ আর কি মনে করো এসআই নিয়ে নেয়। তো এর পরের সিনে আমরা জোফিল ক্যামিন ওই পুলিশকে তার গার্লফ্রেন্ডের সাথে দেখি, যেখানে সে টিভিতে একটা নিউজ দেখছিল। আর ওই নিউজে দেখানো হচ্ছে
ছিল এই শহরের সবচেয়ে ধনী লোক তাইসুকে পুলিশ $780 মিলিয়ন সরানোর জন্য গ্রেপ্তার করেছে। চিন্তা করো $780 মিলিয়ন, যেটা প্রায় 7-8 হাজার কোটি টাকার মতো। তো এটা দেখে ফিল বলে এই লোকটা জাস্ট আমাকে যদি 1 কোটি টাকা দেয় আমি তাকে এই মুশকিল থেকে বাঁচাতে পারবো। মানে ও একবার লাভ দিয়ে ওঠে খবর দেখে। আর এরপর আমরা দেখতে পাই যে ফিল পুলিশ স্টেশনেও ব্যাপক দুর্নীতি, ঘুষ টুস খায় এবং টাকা পয়সা নেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি খুঁজে রেখেছে, যেমন বইয়ের মধ্যে টাকা গুজে রাখা, মানে যত অকাম কুকাম আছে ও করে আর কি। এবং কয়েকদিন আগে আমরা ওর আরেকটা সিনেমা দেখেছিলাম, সেখানেও এরকমই চরিত্রের একটা পুলিশ ছিল আর কি। তো যাই হোক, 2 নম্বরই কাজ যদি কেউ করে সেটা তো আর গোপন থাকে না, জানাজানি হয়। তো এর জন্য ওদের যে ইন্টারনাল অ্যাফেয়ার্স টিম রয়েছে, মানে পুলিশের ভেতরেই আবার ইনভেস্টিগেশন টিম রয়েছে, সেখান থেকে 2 জন অফিসার আসে এবং তারা ফিলকে বলে তোমার উপরে অনেক আগে থেকে আমাদের নজর রয়েছে, কিন্তু শক্ত কোনো প্রমাণ খুঁজে পাচ্ছি না। শক্ত প্রমাণ যেদিন খুঁজে পাবো তখন পুলিশের চাকরি তো তুমি হারাবে, এর সাথে সাথে কমপক্ষে 15 বছর তোমাকে জেলে আটকে রাখবো। কিন্তু ফিল তখন বলে আমি খুবই সৎ একজন পুলিশ অফিসার, তো আমি এমন কোনো খারাপ কাজ করিনি যেসব হুমকিতে ভয় পাবো। মানে চিন্তা করো। আর সত্যি বলতে বর্তমান বিশ্বে চোরের মায়ের গলা সবসময় বড়ই হয়ে থাকে। তো যাই হোক, এরপর আমরা চোকা নামের একটা লোককে দেখতে পাই যে এই শহরের মোটামুটি ছোটখাটো গ্যাংস্টার। তো এই চোকার সাথেও আমাদের নায়ক ফিলের আবার সম্পর্ক রয়েছে। তো চোকা করে কি, ফিল যে অবৈধ টাকাগুলো কামায় সেই টাকাগুলো দিয়ে করে কি প্রপার্টিতে ইনভেস্ট করে, যাতে টাকাগুলো আসল হয়ে যায়। বিষয়টা আমি তোমাকে বুঝিয়ে বলছি। ধরো আমাদের ফিল যে টাকা পয়সা কামায়, ও পুলিশের চাকরি করে বেতন পায় ধরো 30,000 টাকা কামায় প্রতি মাসে, 30 লাখ 50 লাখ। এই টাকাগুলো শো করবে কিভাবে? তো করে কি চোকাকে দিয়ে জমি জমা কেনায় বা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে, যাতে ওর ব্যাংক অ্যাকাউন্ট বা পুলিশ যদি পেছনে লাগে অ্যাকচুয়াল ওর প্রপার্টিকে এটা না জানতে পারে। তো যাই হোক, ওই চোকা তখন ফিলকে বলে আমি নতুন একটা প্রপার্টি দেখেছি, তবে এইটা কিনতে কম করতে হলে তোমাকে $2 লাখ ইনভেস্ট করতে হবে। দ্যাট মিনস 2 কোটি টাকার উপরে আর কি। তো ফিল তখন বলে 2 কোটি টাকা তো আমার বাপের কাছেও নেই, তবে সমস্যা নেই, 2 কোটি টাকা ম্যানেজ করা আমার জন্য খুব একটা ব্যাপার হবে না, কোনো না কোনো একটা ব্যবস্থা আমি করে নেবই। তো টাকার ব্যবস্থা করতে ফিল করে কি সেই চোর স্যামের কাছে যায়। আর তখন সে স্যামের কাছে নামি নামে একটা মেয়েকে দেখতে পায়, যে কিনা স্যামের কলেজ ফ্রেন্ড। আর এখানে আমরা জানতে পারি স্যাম মূলত আসলে ডাইরেক্ট চোর যে তা না, ও কলেজে পড়তো, কিন্তু কোনো কারণে পুলিশ ওকে ধরে, মানে এই ফিল ওকে ধরে ওর নিজের কাজে লাগাচ্ছে, মানে চোর বানিয়ে নিয়েছে। তো যাই হোক, স্যামের কাছে নামের কিছু জিনিস ছিল, তো সেগুলো নিতেই মূলত ওই নামি নামে মেয়েটা এসেছিল এবং হতে পারে ওদের মধ্যে প্রেম প্রীতির চক্কর রয়েছে। তো যাই হোক, নামে পুলিশ দেখে দ্রুত সেখান থেকে চলে যায়। আর তারপর ফিল ওর সাথে দেখা করে এবং বলে আমার জন্য তো তোর আরেকটা কাজ করতে হবে, আসলে এবার আমার অনেকগুলো টাকার প্রয়োজন, তো বড় একটা দান মারতে হবে আমাদের, তো প্ল্যান আমার কাছে আছে, চল। তো এরপর সে স্যামকে নিয়ে পুলিশের যে ওয়্যার হাউস রয়েছে, মানে পুলিশরা যে তোমার ড্রাগস, তারপর বিভিন্ন দামি দামি জিনিস, স্বর্ণমর্ণ অমুক তমুক, ওগুলো যে বাজেয়াপ্ত করে যেখানে রাখে সেই ওয়্যার হাউস লুট করার ওরা প্ল্যান করেছে। এবং এখান থেকে যদি ওরা এগুলো লুট করতে পারে, আর আমাদের ফিল যে টাইপ পুলিশ, ওর কাছে ড্রাগস বিক্রি করা তো কোনো ব্যাপার নয়, তো ওদের টার্গেট হচ্ছে এখান থেকে লুট করে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। তো স্যাম তখন বলে ওস্তাদ সবই ঠিক আছে, কিন্তু তাই বলে পুলিশের ওয়্যার হাউস থেকে কিভাবে চুরি করবো, এটা তো অনেক রিস্কি, ধরা পড়লে তো আমরা অনেক বাজেভাবে ফেসে যাব। আর তখন ফিল বলে দেখ আমি পুলিশ হয়েছি এ কারণেই, কারণ আমি পুলিশ দেখে অনেক ভয় পেতাম, তো তুই একদম টেনশন করিস না, তোকে গিয়ে ধরলে তো আমি ধরবো, কিভাবে কি বাঁচাতে হয় সেটা আমি দেখবো, আমি সব সামলে নেব। আবার এদিকে আমরা দেখতে পাই ফিলের যে আবার আরেকটা পার্টনার ছিল চোকা, যে জমি টমি কিনে দেয়, ও আবার তার কিছু লোককে নিয়ে ফিলকে সাহায্য করার জন্য আশেপাশে ছিল। তো ওই চোকা করেছে কি তার একটা লোককে ওয়্যার হাউসে কিছু তার কাটতে পাঠায়, যাতে ওখানে ভেতরে ঢুকলে অ্যালার্ম না বাজতে পারে। তো তারটার কাটা শেষ হওয়ার পরে চোকাকে জিজ্ঞেস করে তুই কি সবুজ তারটাই কেটেছিলি? লোকটা তখন বলে আমি তো কালার ব্লাইন্ড, কোনটা সবুজ কোনটা কালা এটা তো ঠিক পাইনি, এই জন্য সব তারই কেটে দিয়ে এসেছি। তো চোকা তখন বুঝতে পারে ঘটনা তো একটা ঘটে গিয়েছে, মারাত্মক ধরনের শর্ট সার্কিট করবে এবং যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে। তো চোকা দ্রুত ফিলকে কল করে এবং বলে স্যামকে দ্রুত বের হয়ে আসতে বলো, দুর্ঘটনা ঘটতে পারে। তো ফিল ওকে কল করে বাট ধরে না। তো তারপর ফিল করে কি ওকে বাঁচাতে দ্রুত ওয়্যার হাউসের কাছে যায়। আর তখনই ফিলের হোয়াটসঅ্যাপে একটা ভিডিও মেসেজ আসে, বাট ওর এখন এটা দেখার সময়ও নেই। আর এই পয়েন্টটা মনে রেখো যে ওর মোবাইলে একটা ভিডিও মেসেজ এসেছিল। তো যাই হোক, ফিল তখন সেই ওয়্যার হাউসের ভেতরে ঢোকার আগেই বিশাল বড় একটা ব্লাস্ট হয়, আর এর ফলে ভেতরে থাকা স্যাম তো পুরোপুরি শেষ। আর পরের দিন যখন ফিলের চোখ খুলে সে নিজেকে পুলিশের হসপিটালে দেখতে পায়। তো ফিলের বস তখন আসে এবং বলে কালকে রাত্রে পুলিশের ওয়্যার হাউস কে উড়িয়ে দিয়েছে, আর ওখানে যে শুধুমাত্র ড্রাগ, সোনাদানা বা জব্দ করা জিনিস থাকে তা নয়, ওই বড় পলিটিশিয়ানের বিরুদ্ধে সকল প্রমাণাদি ওখানে ছিল, আর এর সাথে ওখানে একটা লাশও পাওয়া গিয়েছে। কিন্তু সবচেয়ে আমার বড় প্রশ্নটা হচ্ছে তোকে কেন আহত অবস্থায় ওখানে পাওয়া গেল? তো এখানে ফিল তার বসের কথার কোনো জবাব দিতে পারে না, কিন্তু ফিলের বস বলে চিন্তা করিস না, এইবার অনেক বাজেভাবে তুই ফেসে গিয়েছিস, তবে আমার কাছ থেকে আর কোনো ধরনের আশা করিস না, আমি তোকে কিন্তু আর কোনো রকমের হেল্প করতে পারবো না। তো বস এরপর সেখান থেকে চলে যেতেই ফিল করে তাড়াতাড়ি বাথরুমে যায় এবং ওর সিম কার্ড এবং ফোন ভেঙে পানিতে ফেলে দেয়, যাতে পুলিশ ওর আর স্যামের কোনো কানেকশনই খুঁজে না পায়। আর
এদিকে আমরা দেখি পুলিশ সেই পুড়ে যাওয়া ওয়্যার হাউসের তল্লাশি নিচ্ছে। তো এখানে পুলিশের টিমের সবচেয়ে বড় অফিসার প্রসিকিউটর জোকে দেখানো হয়। তো অ্যাকচুয়ালি দক্ষিণ কোরিয়াতে এই প্রসিকিউটরের পাওয়ারটা কি আমি আসলে বুঝি না। একবার মনে হয় বড় ধরনের কোনো উকিল, একবার মনে হয় হয়তো পুলিশের ডিআইজি বা ওই টাইপ কোনো কিছু। তো যাই হোক, তার কথা শুনে আমরা কনফার্ম হই যে সিনেমার শুরুতে আমরা যে রাজনীতিবিদটাকে দেখেছি যার 780 মিলিয়ন ডলারের উল্টাপাল্টা করার কারণে আর কি সরকারি টাকা মারার কারণে জেল হতে চলেছে এবং মামলা চলছে, ওগুলো সকল প্রমাণ এখানেই রাখা ছিল এই ওয়্যার হাউসে। আর যেহেতু ওয়্যার হাউসের সাথে সাথে সেগুলো জ্বলে নষ্ট হয়ে গিয়েছে, এই কারণে প্রসিকিউটর অনেক রেগে গিয়েছে। আর এরপর আমরা জং নামের একটা লোককে দেখি, আর সে ছিল হচ্ছে ওই রাজনীতিবিদ তাইসুং এর যতগুলো গুন্ডা রয়েছে তার মধ্যে সবচেয়ে লিডার এবং ভয়ঙ্কর। তো জং পুলিশের নজর বাঁচিয়ে সে ওয়্যার হাউসে পুড়ে যাওয়া যে স্যাম, ওই স্যামের ফোনটাও নিয়ে নেয় এবং ওই ফোনটা ঠিক করে জানতে চায় যে মরার আগে ও কাদেরকে মেসেজ পাঠিয়েছে। তো বিষয়টা এখানে লক্ষ্য করো, রাজনীতিবিদের গুন্ডা কিভাবে জানলো যে স্যাম কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে? এটাও কিন্তু আরেকটা একটা পয়েন্ট। তার মানে ওরাও কি এখানে উপস্থিত ছিল, বা এখানে আমরা যা মনে করছি ব্যাপারটা কি এরকম, নাকি আরো রহস্য রয়েছে? সেটা আরেকটু পরে আমরা জানতে পারবো। তবে মাঝখানে একটা কথা বলে আমি নিচ্ছি, আমার মারাত্মক অস্থির লাগছে, আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, এই জন্য আমার ভয়েসটা অন্যরকম লাগতে পারে। আমি বারবার একটু একটু করে থেমে শ্বাস নিয়ে নিয়ে কথা বলছি, এডিট করে ভয়েসটা আসছে বলে হয়তো তোমরা বুঝতে পারছো না। তো যাই হোক, এদিকে ফিল এখন চিন্তায় রয়েছে যে আমি তো সেখানে শান্তি মতো চুরি করতে গিয়েছিলাম, কিন্তু হুট করে কিভাবে কি হয়ে গেল। আর তখনই স্যামের পোস্টমর্টমের নতুন একটা কথা সে জানতে পারে। তো ডক্টর মূলত স্যামের মাথায় আঘাতের চিহ্ন পেয়েছে। তো তারা বলে স্যামকে ওই আগুন বা বিস্ফোরণ হওয়ার আগেই কেউ মেরে ফেলেছিল, তার মানে ওই ওয়্যার হাউসে আগে থেকেই কেউ ছিল। তো এই কথা শুনে ফিল তো ঘাবড়ে যায় এবং পুলিশ স্যামের ঘরে গিয়ে তল্লাশি করার আগেই ফিল করে কি সেখানে গিয়ে স্যামের যত টাকা পয়সা ছিল বা যা যা ছিল সেগুলো চুরি করতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে যে ফিলের টাকা পয়সা আগে কেউ সব নিয়ে গিয়েছে। আর তারপরে এই বিল্ডিং এর সিসিটিভি ক্যামেরা থেকেও জানতে পারে যে স্যামের ঘর থেকে ওর যে কলেজ ফ্রেন্ড বান্ধবী নামি সবকিছু চুরি করে নিয়ে গিয়েছে। তো নামিকে এরপর খুঁজতে ফিল করে কি সেই রেস্টুরেন্টে যায় যেখানে সে ফুড ডেলিভারির কাজ করে আর কি, মানে ওই মেয়েটা। আর এই রেস্টুরেন্টের মালিকের নাম হচ্ছে জাইকো। তো যাই হোক, ওই লোকটি ফিলকে দেখে চিনে ফেলে, কিন্তু ফিল অনেক চেষ্টা করে তাকে চিনতে পারে না। তো এর জন্য ওই লোকটি ফিলকে মনে করানোর জন্য বলতে থাকে যে তোমার মাথায় একটা আঘাত রয়েছে, ওটা দেখো। তো তখন ফিলের 2 বছর আগের কাহিনী মনে পড়ে। তো অ্যাকচুয়ালি 2 বছর আগে জাইকোর একটা মেয়ে ছিল যে পুলিশের অবহেলার কারণে, মানে পুলিশ যখন একটা সন্ত্রাসীকে ধরতে গিয়েছিল এবং এনকাউন্টারে গুলি করেছিল তখন তার মেয়ের গুলিটা লেগেছিল। তো এই জন্য পুলিশ তো অনেক অনুতপ্ত ছিল। তো তার মেয়ের ফিউনারালের পর জাইকেও সুইসাইড করতে চেয়েছিল, কিন্তু পুলিশ টিম তাকে কোনোভাবে এটা করতে দিচ্ছিল না, বাধা দিচ্ছিল। তো অনেক চেষ্টার পরেও জাইকো যখন মানতে চায় না, তখন ফিল না চাইতেও তাকে থামাতে তার গায়ে হাত তুলেছিল। আর ওই সময় জাইকো একটা কাচের টুকরা নিয়ে ফিলের উপর হামলা করে দিয়েছিল। তো এর ফলেই তখন থেকে ফিলের চেহারা ওই দাগটা রয়ে গিয়েছে। তো যাই হোক, এরপর কাহিনী আবার বর্তমানে আসে। আর এখানে ফিল জানতে পারে যে জাইকোর মেয়ে আর নামি অনেক ভালো বান্ধবী ছিল, আর এই কারণেই নামি এখনোই জাইকোর রেস্টুরেন্টে কাজ করে আর কি। তো যাই হোক, ফিল এখানে নামির সম্পর্কে সবকিছু বলে যে নামি তো পালিয়ে গিয়েছে, প্লাস এরকম টাকা পয়সা নিয়ে গিয়েছে একটা ছেলের। তো এটা শুনে সে তো অবাক হয়ে যায়, মানে ওই জাইকো। তো এবং সে তাকে বলে আপনার কাছে তাহলে একটা রিকোয়েস্ট, নামিকে তো আমি আমার মেয়ের যে ট্র্যাক শুটটা ছিল যেটা পরে সে মারা গিয়েছিল সেই শুটটা ওকে দিয়েছিলাম। তো যেখানে যাক ওকে পেলে অন্তত আমার ওই ট্র্যাক শুটটা এনে আমাকে ফেরত দেবেন এবং আমি ওটাকে জ্বালিয়ে দেবো যাতে আমার মেয়ের ফিউনারালটা পূর্ণ হয়। তো ফিল বলে ঠিক আছে, আমি আমার দিক দিয়ে সম্পূর্ণ চেষ্টা করব, মানে কথার কথা বলে দেয় আর কি। আর এদিকে তাইসুং এর বিরুদ্ধে সকল প্রমাণ শেষ হওয়ার কারণে পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। আর এখান থেকে যাওয়ার সময় আমরা দেখতে পাই সে প্রসিকিউটর জোকে বলে আসলে তোমাদের মতো এই সরকারি চাকরিজীবীদের এরকম বড় বড় মানুষদের সাথে পাঙ্গা নেওয়ার আগে 10 বার চিন্তা ভাবনা করা উচিত। আর এটা খুবই চিরন্তন একটা সত্য কথা, সেটা দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে ঘানা, বাংলাদেশ, ভারত সব দেশের জন্য প্রযোজ্য, এমনকি আমেরিকাও। তো যাই হোক, এরপর সে মিডিয়ার সামনে আসে এবং বলে আমি এই দেশের একজন সম্মানিত বিজনেসম্যান এবং রাজনীতিবিদ, এবং আমি বিজনেস এবং রাজনীতির বাইরেও অনেক স্কুল কলেজ, অনেক এতিমখানা চালাচ্ছি যেখানে গরিব বাচ্চাদের স্কলারশিপ দিয়ে পড়ানো হচ্ছে। তো আমার উপর এরকম অভিযোগ যদি তোলা হয় তাহলে এটা আমার জন্য মান সম্মানের একটা ব্যাপার। তবে কোর্ট আমাকে নিঃশর্তভাবে মুক্তি দিয়েছে কারণ আমি নির্দোষ ছিলাম। তবে ভবিষ্যতে এরকম কিছু হলে আমি কাউকেও ছাড়বো না। তো যাই হোক, এরপর ওর যে চামচা রয়েছে, খাস চামচা মিস্টার জং, সে বলে বস, ওয়্যার হাউসে মারা যাওয়া যে ছেলেটা ছিল যার নাম স্যাম, ওর ফোনের ডাটা তো রিকভার করিয়ে ফেলেছি আর ওখান থেকে আমরা কিছু তথ্যও পেয়েছি। তো এখানে আমরা আসল রহস্যটা জানতে পারি। তো মূলত জংই তার লোকজন সহ ওই ওয়্যার হাউসে ব্লাস্টটা করিয়েছিল যাতে সে তাদের বসকে বাঁচাতে পারে এবং সকল প্রমাণ লোপাট হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত ওরা যখন ব্লাস্ট করতে গিয়েছে, আমাদের স্যাম এবং ফিলও তখন ওই টাইমে চুরি করতে গিয়েছিল। তো স্যাম যখন ভেতরে চুরি করতে গিয়েছিল তখন স্যাম দেখতে পাচ্ছিল যে ওরা বোম প্ল্যানটা করছে। তো স্যাম করেছে কি ভেতরে ওই ভিডিওটা করেছিল। তো তখনই ওরা স্যামকে ধরে ফেলে, কিন্তু তার আগে স্যাম করে কি তার ফোন থেকে 2টা ভিডিও মেসেজ পাঠিয়ে দেয়, 2জনকে পাঠিয়ে দেয়। কিন্তু তারপরেও তারা স্যামকে মেরে ফেলে। তবে ততক্ষণ
পেছনে ফোন থেকে মেসেজ পাঠিয়ে দিয়ে ফোনটাও লক করে দিয়েছিল, যার জন্য ওরা ডিলিট করতে পারেনি। আর তারপর তো ব্লাস্টই হয়, ঝামেলা শেষ। তো এই কথা শুনে তাইসুং বলে ওই রাজনীতিবিদ কোন দুজনকে পাঠিয়েছিল, দ্রুত খুঁজে বের করো। তো জং তখন বলে আমি তো একজনের নাম বের করতে পেরেছি, যার নাম হচ্ছে নামি, আর আরেকজন হচ্ছে পুলিশ অফিসার, কিন্তু কোন পুলিশ অফিসার আমি জানি না, তাকে এখনো আমরা খুঁজছি। তো এই কথা শুনে তো তাইসুং ভয় পেয়েছে এবং ধমক দিয়ে বলে জলদি ওদেরকে খুঁজে বের করে খতম করে দাও, নয়তো আমি তোমাদেরকে মেরে ফেলবো। তোমরা কি বুঝতে পারছো, যদি এটা জানাজানি হয় যে আমরাই ওখানে ব্লাস্ট করিয়েছি, প্রমাণ লোপাট করেছি, তাহলে কি অবস্থা হবে। আর এদিকে আমরা দেখি ফিল কিন্তু একটা চোরের সাহায্যে নামির লোকেশন বা কোথায় রয়েছে এটা জেনে ফেলে, আর নামিকে ধরতে সে হোটেলে যায় এবং সেখানে নামি মূলত তার একটা বান্ধবীর সাথে লুকিয়েছিল। তো নামি আর নামির বান্ধবী করে কি তোমার ফিলের উপর আক্রমণ করে, কিন্তু হাজার হলো ফিল তো একজন পুরুষ মানুষ, তার উপর পুলিশ অফিসার। তো কিছুক্ষণ ফাইট করার পরে ফিল ওই মেয়েগুলোকে হারিয়ে দেয়। আর তারপর সে নামিকে জিজ্ঞেস করে যে স্যামের বাড়ি থেকে যে টাকাগুলো চুরি করেছে ওগুলো কোথায়। তো প্রথমে তো নামি তাকে কিছু বলে না, কিন্তু যখন ফিল নামির ফ্রেন্ডকে একটু টর্চার করে তখন নামি বলে আমি টাকাগুলো আমার ঘরে লুকিয়ে রেখেছি। তো এরপর ফিল করে কি ওই দুটো মেয়েকে গাড়িতে বসিয়ে নামির বাড়ির দিকে যেতে থাকে। আর রাস্তায় যেতে যেতে সে নামিকে বলে স্যামের মৃত্যু কোনো অ্যাক্সিডেন্টে হয়নি, বরং তাকে ইচ্ছে করে মারা হয়েছে। আর তখন নামিও বলে স্যাম মারা যাওয়ার একটু আগে আমার ফোনে একটা ভিডিও মেসেজ দিয়েছিল, তবে আমি ভয়ে আজ পর্যন্ত সেটা খুলে দেখিনি। কিন্তু ফিলের তখন মনে হয় মেয়েটি হয়তো ড্রামা করছে বা মিথ্যা কথা বলছে বাঁচতে, তো এই জন্য সে নামির কথায় মনোযোগ দেয় না এবং উল্টো ওকে মনে করে যে মার দেয়, যে বাড়তি মনোযোগ অন্যদিকে নিবি না। কিন্তু একটু পরে হুট করে নামি করে আবার ফিলকে আঘাত করা শুরু করে এবং আহত করে দেয়, এবং এই সুযোগ নিয়ে মেয়ে দুটো সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আর এরপর যখন ফিল পুলিশ স্টেশনে যায় তখন সে দেখতে পায় ইন্টারনাল অ্যাফেয়ারের অফিসাররা আগে থেকে ওর জন্য অপেক্ষা করছে। আর তারা ফিলকে সেই ওয়্যার হাউসের বাইরের সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে আমরা তোমার আর স্যামের কানেকশন সম্পর্কে জেনে গিয়েছি, তো তোমরা ওখানে চুরির উদ্দেশ্যে গিয়েছিলে এবং এই ব্লাস্টের পেছনে তোমাদেরই ভূমিকা রয়েছে, তো এবার তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না, শক্ত প্রমাণ হাতে পেয়ে গিয়েছি। কিন্তু তখনই সেখানে প্রসিকিউটর জো আসে এবং সে ইন্টারনাল অ্যাফেয়ার টিমকে বলে দেখো দেখো দেখো, এই সাধারণ চুরির কেসের পেছনে আরো অনেক বড় একটা কেস রয়েছে, আগে সেই বিষয়ে ফিলের সাথে আমার একলা কিছু কথা বলতে হবে। আর সে ফিলকে বলে দেখো স্যাম মারা যাওয়ার আগে দুইজনকে দুইটা ভিডিও পাঠিয়েছিল, এর মধ্যে একটা হচ্ছে তুমি, আরেকটা হচ্ছে একটা মেয়ে, তো আমি চাই তুমি সেই ভিডিওটা আমাকে দিয়ে দাও। তোমরা কি একটা বিষয় লক্ষ্য করেছো, পুলিশ কি স্যামের মোবাইল পেয়েছিল, তাহলে পুলিশ কিভাবে জানলো যে স্যাম কাকে ভিডিও পাঠিয়েছে, এটা পয়েন্ট করে রেখো জায়গাটা আর কি। তো যাই হোক, প্রসিকিউটর যখন ভিডিওর সম্পর্কে কথা বলে যে দুইজনকে ভিডিও পাঠিয়েছিল স্যাম মারা যাওয়ার আগে, তো ফিল তখন বুঝে যায় যে নামি তাহলে একটু আগে যে ভিডিও সম্পর্কে কথা বলেছিল ওটা তো সত্য। আর এর সাথে ফিল এটাও বুঝতে পারে যে আমাকেও তো ভিডিও পাঠিয়েছিল, কিন্তু আমি তো আমার ফোনকে খিসমে আব্দুল্লাহ করে দিয়েছি। তো ফিল তখন বলে আমার ফোন তো আমি অনেক আগেই ভয় ধ্বংস করে ফেলেছি, আমার কাছে এই জন্য ভিডিওটা নেই, কিন্তু আমি ওই মেয়েটাকে খুঁজে বের করে দিতে পারবো এবং ফোনটা এনে দিতে পারবো যার কাছে ওই ভিডিওটা রয়েছে, কিন্তু এতে আমার লাভ, চিন্তা করো পুলিশ তো পুলিশই, এখানে ওর লাভ এরকম সিচুয়েশনে। তো প্রসিকিউটর তখন বলে দেখো তাইসুং এর বিরুদ্ধে ওই ভিডিওটা আমাদের একমাত্র প্রমাণ, তো এর জন্য আমি চাই ওই মেয়ের ফোন তুমি যদি এনে দাও আমাকে, তাহলে আমি তোমাকে ইন্টারনাল অ্যাফেয়ারের ইন্টারোগেশন থেকে বা জিজ্ঞাসাবাদ থেকে বাঁচাতে পারি। তো ফিল করে কি প্রসিকিউটরের এই অফারটা পছন্দ করে এবং ডিলটা ডান হয়ে যায়। তো বুঝতেই পারছো আইনের ভেতরেও কত বেআইনি চলে আর কি। এরপর ফিল নামিকে খুঁজতে তার বাসায় যায়, কিন্তু নামি সেখানে ছিল না, মানে ওই মুহূর্তে ছিল না আর কি। তো নামি যেহেতু নেই ওকারে কি টাকার কথা মনে পড়ো, নামির ঘরের ভেতর টাকা খুঁজতে থাকে। আবার নামিকে খুঁজতে খুঁজতে ওই যে টাইসুং ওই রাজনীতিবিদের যে ডান হাত জং, সেও চলে এসেছে এখানে। তো এখানে একজন তার একজনকে চেনে না। তো জং তখন ফিলকে বলে আমি নামির টিচার, আমি আসলে কিছু পুরনো বই নেওয়ার জন্য এখানে এসেছি। আবার ফিলও বলে যে আমি নামির চাচাতো ভাই, এখানে একটা দরকারে এসেছি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দুজনেই বুঝে যায় যে দুজনেই মিথ্যা কথা বলছে এবং দুজনেই একই উদ্দেশ্যের জন্য এসেছে। তো এরপর তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, কিন্তু এখানে উল্লেখ্য ফিলের চেয়ে জং অনেক শক্তিশালী বেশি ছিল, কারণ ফিল কখনোই হাঁসের ডিম খেত না দুধ দিয়ে, কিন্তু জং প্রচুর পরিমাণে হাঁসের ডিম খেত দুধের মধ্যে ঢুকিয়ে, তো এই জন্য জংয়ের শক্তি বেশি আর কি। তো যাই হোক, এর জন্য ফিল সেরকম সেরে উঠতে পারেন এবং প্রচন্ড মার খায়, কিন্তু তখনই সেখানে নামি চলে আসে। তো এর জন্য ফিলকে ছেড়ে দিয়ে জং তখন নামিকে মার ধরতে শুরু করে এবং ওর ফোনটা ছিনিয়ে নেয়, মানে ফোনটাই তো দরকার। আর তারপর সে নামিকে চাকু দিয়ে একবারে চিরতরে যখন শেষ করতে যাচ্ছিল, তখনই করে কি ফিল পেছন থেকে জংকে ধরে বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। আর এরপর তারা কোনোভাবে দুইজন জংকে আহত করে এবং সেখান থেকে পালাতে সক্ষম হয়। তো বুদ্ধি করে নামি আবার করেছে কি পালানোর সময় ফোনটাও নিয়ে এসেছে, যে এই ফোনের পেছনে লেগে রয়েছে, তাহলে এই ভিডিওটা অবশ্যই অনেক দামি। তো ফিল তখন ওকে বলে তুমি তোমার ফোনটি এখনই আনলক করে আমাকে দাও, কিন্তু নামি তখন বলে আগে তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। তো এরপর নামি ফিলকে তার সাথে একটা অ্যাবর্শন সেন্টারে নিয়ে যায়, যেখানে আর কি মনে করো অবৈধ বাচ্চাগুলোকে অ্যাবর্শন করা হয়। তো অ্যাকচুয়ালি নামির বেস্ট ফ্রেন্ড একটা ঘটনা ঘটিয়েছে, সে মনে করো যে বয়ফ্রেন্ডকে বিশ্বাস করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘটিয়ে মনে করো যে প্রেগনেন্ট হয়ে গিয়েছে। তো এর জন্য সে গোপনে অ্যাবর্শন করতে এসেছে, বাট একজন গার্ডিয়ানের প্রয়োজন হবে। তো এখানে আমাদের ফিল করে কি যেহেতু পুলিশ, সে নকল গার্ডিয়ান সেজে অ্যাবর্শনটা করিয়ে দেয়। আর ওই সময় ফিলের কাছে
কাছে প্রসিকিউটর জোর কল আসে। তো ফিল তখন বলে বর্তমানে ওই মেয়েটি এবং ওই ফোনটি দুটোই আমার কাছে রয়েছে। তো প্রসিকিউটর তখন বলে দেখো ফোনটি বাদে ওই মেয়েটিকেও এই কেসের বর্তমানে একজন সাক্ষী হিসেবে ধরা হবে, কারণ ও ভিডিওটা দেখেছে। তো এর জন্য আমি চাই তুমি ফোনের সাথে সাথে ওই মেয়েটিকেও এখানে নিয়ে আসো। আমরা জাস্ট ওই মেয়েটিকে ফর্মালিটি মেনটেন করার জন্য দুই একটা ছোটখাটো প্রশ্ন করে ছেড়ে দেবো। আর বুঝতেই পারছো প্রসিকিউটর এত বড় একটা মানুষ, তার কথা না মানলে কি হয়। তো যাই হোক এরপর ফিল করে ওই দুইটা মেয়েকে নিয়ে গার্লফ্রেন্ডের বাসায় যায়। আর ফিলের গার্লফ্রেন্ড তখন ওই দুইটা মেয়েকে বলে তোমাদের যতদিন ইচ্ছে এখানে থাকতে পারো। সিরিয়াসলি আমি যদি বাড়িতে এরকম একটা মেয়ে নিয়ে আসি, আমার বউ আমাকে মনে করো না কইলাম আর থাক। তো যাই হোক এরপর প্রসিকিউটরের সাথে দেখা করতে হবে। তো এর জন্য ফিল করে কি নামিকে নিয়ে প্রসিকিউটরের সাথে দেখা করতে যেতে থাকে। কিন্তু নামি এখানে প্রচন্ড ভয় পেয়েছিল, মানে বুঝতেই পারছো পুলিশের অনেক বড় একটা লোক বা প্রসিকিউটর। তো ফিল তখন তাকে সাহস দিতে থাকে যে ভয়ের কিছু নেই, সে আমাদের লোক, তার সাথে আমার ডিল হয়েছে, সে জাস্ট তোমাকে ছোটখাটো কিছু প্রশ্ন করে ছেড়ে দেবে, তুমি ভয় পেও না, তুমি একবারে নির্ভয়ে যেটা সত্য সেটা বলে দেবে, কারণ তুমি তো এর এলেও নেই মেলেও নেই, তুমি তো আর কোনো কিছুর মধ্যে জড়িত না। তো এই অল্প সময়ের মধ্যে যেটা হয়, নামি কিন্তু ফিলকে একটা বড় ভাই হিসেবে তাকে বিশ্বাস করা শুরু করে এবং তার সাথে অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায়, মানে গার্ডিয়ান মানা শুরু করেছে, বিশেষ করে যখন ওর বান্ধবীকে ওই অ্যাবর্শনে সহায়তা করেছে তারপর থেকে। তো এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ফিল আর নামির মধ্যে অনেক ভালো একটা মনে করো যে রিলেশন তৈরি হয়ে গিয়েছে এইটুক সময়ের মধ্যে, তবে প্রেমপ্রীতি না, বড় ভাই ছোট বোনের মতো। তো যাই হোক কিছুক্ষণের মধ্যে ওরা প্রসিকিউটরের বলা জায়গায় পৌঁছে যায়, কিন্তু ওরা যখন ভেতরে যায় ওরা জানতে পারে যে এটা মূলত একটা ফাঁদ, মানে ব্যাপক একটা টুইস্ট আসে সিনেমার এই পর্যায়ে। অ্যাকচুয়ালি প্রসিকিউটর শুধুমাত্র একা না, ওই যে মেইন রাজনীতিবিদ যে মেইন ভিলেন তার যে ডান হাত জং, তার লোকজন নিয়ে আগে থেকে এখানে ছিল। তো এর মানে হচ্ছে প্রসিকিউটর জো আগে থেকেই ওই রাজনীতিবিদ তাইসুং এর জন্য কাজ করতো। তো এর জন্য আমি তোমাদের একটা পয়েন্ট বলেছিলাম যে স্যাম যে মারা গেল পুরে, মোবাইলটা কে পেয়েছিল, মোবাইলটা পেয়েছিল হচ্ছে ওই রাজনীতিবিদের যে খাস লোক সে, এবং ওরাই কিন্তু বলেছিল যে স্যাম মরার আগে দুইটা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছে। তো এই ব্যাপারটা প্রসিকিউটর জানবে কিভাবে, কারণ প্রসিকিউটর তো মোবাইলটা কখনো হাতে পায়নি। তো এর মানে হচ্ছে প্রসিকিউটর সরাসরি ওদের সাথে জড়িত। এই জিনিসটা আমি তোমাদের তখন ক্লু দিয়েছিলাম। তো যাই হোক তখন জো ফিলকে বলে দেখো আসলে সত্যি কথা বলতে কি আমি তাইসুং এর জন্য প্রসিকিউটর হতে পেরেছি, আমাদের কাজই হচ্ছে বাইরের দুনিয়াতে একে অপরের পেছনে লেগে থাকবো, কিন্তু শেষমেশ তার দোষটা আমি পর্দা দিয়ে ঢেকে দেবো। তো তোমাদের দোষ এখানে দুটো, প্রথমত তোমরা চুরি করতে গিয়েছিলে ব্যাড টাইমে, তারপর আবার ভিডিও করেছো, ভিডিও করে সেটা আবার সেন্ড করেছো, তো এর জন্য তোমাদের এই ঝামেলায় পড়তেই হয়েছে। আর এই কথা বলে তারা করে কি নামের কাছ থেকে ফোনটা ছিনিয়ে নেয় এবং মনে করে ফিলকে অনেক মারে, মানে বুঝতেই পারছো ফিলকে কি আর জিন্দা ছাড়বে। তো যাই হোক এরপর জং ওদেরকে মারতে মারতে বিল্ডিং এর ছাদে নিয়ে যায়, আর জং এর প্ল্যান হচ্ছে ওদেরকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেবে যাতে পুলিশের মনে হয় যে ওরা সুইসাইড করেছে। কিন্তু ওদেরকে মারার আগে নামির অনেক ওরা ইনসাল্ট করে। আর নামিকে ইনসাল্ট করার কারণ হচ্ছে প্রথমত নামি গরিব, টুকটাক ছোটখাটো মনে করো প্রস্টিটিউশনের কাজ করে, আই মিন পতিতাগিরি প্লাস হচ্ছে চুরি চামারি করে। তো এই কারণে ওকে অনেক লজ্জা দিয়ে অনেক জঘন্য জঘন্য কথা বলা হয়, আর এই কারণে ও ইমোশনাল হয়ে অপমান সহ্য করতে না পারে নিজেই সুইসাইড করে। মানে জঙের লোক তো ওকে এমনিতেও মেরে ফেলতো, তার আগে ও নিজে লাভ দিয়ে আত্মহত্যা করে ফেলে। তবে আত্মহত্যা করার সময় একভাবে ফিলের দিকে তাকিয়েছিল। তো এরপর তারা যখন ফিলকেও নিচে ফেলতে যাবে বুঝতে হবে ফিল কিন্তু একটা পুলিশ অফিসার, মাথা ভরা বুদ্ধি। ফিল বলে তোমাদের কি মনে হয় যে আমি এখানে কোনো সিকিউরিটি ছাড়া এসেছি? আমি এখানে আসার আগে ভিডিওর একটা কপি আমার কম্পিউটারে সেভ করে রেখে এসেছি। তো দেখো কোনো ঝামেলার দরকার নাই, তোমরা আমাকে টাকা দাও, আমি আমার মুখ সারা জীবন বন্ধ রাখবো। এরকম কত 2 নম্বরই কাজ আমি পুলিশের চাকরি নেওয়ার পর থেকে করে এসেছি, এটা কোনো ব্যাপার হলো? তো জং তখন ফিলকে মারার চিন্তা বাদ দিয়ে দেয় আর বসের কাছে নিয়ে যায়। আর বস যখন এটা জানতে পারে তখন বস তাইশু বলে ধুর মিয়া, আমি তো ভেবেছিলাম তুই একটা সৎ করা পুলিশ অফিসার দাবাঙের মতো, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তুই একেবারে রাস্তার নিরিকুত্তা। তো যাই হোক এটা আগে জানলে তো এত খুনাখুনি হতো না, কাউকে মরতে হতো না, তো বল তোর কি দরকার? তো ফিল তখন বলে আমার $1,00,000 হলেই হবে। তো ঠিক আছে $1,00,000 ওকে দিয়ে দেওয়া হয় এবং বলে এরপর যখন আসবি তুই কিন্তু তোর প্রমাণ সব সাথে নিয়ে আসবি, ঠিক আছে? আর ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তোর কিন্তু একবারে ল্যাটাভেটা করে দেবো। আর এর পাশাপাশি সে নামেরও অনেক ইনসাল্ট করে যে ওই পতিতা মেয়ের সাথে তোর মতো পুলিশ অফিসারের সম্পর্ক থাকবে কেন? ওগুলো তো সমাজের জন্য কলঙ্ক। আর আমার কাছে তো ওই মেয়ের প্রাণের দামে $1 ছিল না, কিন্তু তুই পুলিশ মানুষ, তোদের হাকে ডাকে লাগবে, ঠিক আছে তুই $1,00,000 নিয়ে যা, কিন্তু ভুলেও কিন্তু আর কোনো কথা বলিস না, সাবধান। তো ফিল এখানে এত বেশি ভয় পেয়েছিল যে কিছুই বলতে পারে না, জাস্ট জীবন বাঁচিয়ে চুপচাপ টাকা নিয়ে বাসায় চলে আসে। কিন্তু বাসায় আসার পরে ওর কাছে তো এখন টাকা আছে $1 কোটি। ওর এখন আরেকটা সুবিধা হচ্ছে ও এখন ওই রাজনীতিবিদের লোক হয়ে গিয়েছে। ও এখন যত আকাম কুকাম করুক প্রসিকিউটররাই বাঁচিয়ে নেবে, ইন্টারনাল অ্যাফেয়ার্সরাও কিছু করতে পারবে না, মানে অনেক পাওয়ার হয়ে গিয়েছে। কিন্তু কিছুক্ষণের জন্য হলো নামিকেও বোন মনে করে ফেলেছিল। তো নামির মৃত্যুতে অনেক বেশি একটা শকে চলে যায়, আরো না পারছে এই বিষয়টা কারোর সাথে শেয়ার করতে, না পারছে এটা নিয়ে কিছু করতে। তো মনে মনেও প্রচন্ড যন্ত্রণা করতে থাকে। কিন্তু এরই মধ্যে নামির বান্ধবীর কাছ থেকে ও দেখতে পায় যে নামির যে খালি খারাপ গুণ ছিল তা না, নামি হয়তো 2-1 বার প্রস্টিটিউশন করেছে, টাকা চুরি করেছে, কিন্তু ও করেছে কি অনেক গরিব গরিব যে বাচ্চা
রয়েছে তাদেরকে অনেক হেল্প করতো, মানে ওর মন মানসিকতা অনেক ভালো ছিল। তো এটা জানার পরে তো ওর গিল্টি আরো বাড়তে থাকে এবং ও ভাবতে থাকে যে ও শুধুমাত্র আমাকে বিশ্বাস করে সেখানে গিয়েছিল। এবং ওই চেহারাটা ওর বারবার মনে পড়ে যখন কাঁদো কাঁদো চোখে নামি প্রসিকিউটরদের সাথে দেখা করার আগে ফিলের দিকে তাকিয়েছিল যে সত্যি তো কোনো সমস্যা হবে না তো। ফিলের তখন মনে হয় যে আমার জন্যই ও মারা গিয়েছে, আমার কথা শুনেও যদি সেখানে না যেত ও আজকে বেঁচে থাকতো। তো এই জন্য ফিল নিজেকে ঘৃণা করতে শুরু করে এবং ও ঠিক করে নেয় নামির মৃত্যুর প্রতিশোধ আমি নেবই, যদি এর প্রয়োজন আমার নিজের জীবন যায় যাবে। তো পরদিনই ও করে কি সবকিছু রেডি করে এবং যাওয়ার আগে গার্লফ্রেন্ডকে ও প্রপোজ করে এবং বলে আমি যদি সেখান থেকে বেঁচে ফিরে আসতে পারি তাহলে কিন্তু এই মাসে আমরা দুজন বিয়ে করব। তো গার্লফ্রেন্ড তখন বলে হঠাৎ করে তোমার কি হলো? তো যাই হোক এরপর আমরা দেখতে পাই ও করে কি সরাসরি সেই রাজনীতিবিদ তাইসুর অফিসে যায় এবং তাইসুকে তো আজকে ওর ওই প্রমাণাদি সব দিতে হবে। তো তাইসু মূলত মনে করো রাজনীতিবিদ, একজন বড় বিজনেসম্যান এবং তার আজকে বিশাল একটা অনুষ্ঠান রয়েছে। তো তাইসু আজকে কিছু বাচ্চাকে স্কলারশিপ দেবে। তো ফিল গিয়ে তখন জংকে বলে এই ইভেন্ট শেষ হওয়ার পরে আমি একটু তাইসুং বসের সাথে নিজে দেখা করতে চাই এবং আমি নিজের হাতে তাকে সব প্রমাণ দিতে চাই। তো জং তখন ওকে ওয়েটিং রুমে অপেক্ষা করতে বলে, কিন্তু কিছুক্ষণ পরেই ফিল করে কি ওয়াশরুমে গিয়ে ওর হাতে যে প্লাস্টারটা রয়েছে, কারণ তোমরা দেখো অ্যাকচুয়ালি কালকে পর্যন্ত কিন্তু আমরা ওর হাতে কোনো প্লাস্টার দেখিনি, বাট আজকে প্লাস্টার ছিল, সেই প্লাস্টারটা খুলে ফেলে এবং আমরা দেখতে পাই প্লাস্টারের ভেতরে হোমমেড একটা বন্দুক রয়েছে, মানে প্লাস্টিকের বন্দুক রয়েছে। নর্মালি তুমি যখন বন্দুক নিয়ে যাবে সেটা মেটাল হওয়ার কারণে মেটাল ডিটেক্টরে ধরা পড়ে, কিন্তু এই প্লাস্টিকের বন্দুক হওয়ার কারণে এটা ধরা পড়েনি। তো যাই হোক সে পার্ট টু পার্ট এক জায়গায় করে বন্দুকটা বানায়, কিন্তু সে অনেক চালাকি করে বুলেটও লুকিয়ে এনেছিল। কিন্তু এখানে আমার সবচেয়ে বড় প্রশ্ন, বুলেট কিভাবে 2 নম্বরই করে আনা পসিবল? এটা কোনো লজিকে আসে না। তবে তারপরেও হ্যাঁ, অনেক সময় অনেক কিছু করা যায়, ওই মেশিনে ধরা পড়ে না। আমি বাই এয়ারে অনেকবার যাতায়াত করেছি, যেমন গ্যাস লাইট, ভ্যাপ, অমুক তমুক, এগুলো আসলে একবার ধরা পড়ে একবার ধরা পড়ে না। এটা এয়ারপোর্ট বুঝে বা তোমার ওই মেটাল ডিটেক্টর বুঝে আর কি। তো যাই হোক ও সেগুলো লোড করে তাইসুংকে মারার জন্য যখন ওয়াশরুম থেকে বের হবে তখন বেরোতে বেরোতে ও করে কি ওর যে বাকি পুলিশ অফিসার রয়েছে ওদেরকে কল করে এখানে আসতে বলে। কিন্তু ফিল যখন ওয়াশরুম থেকে বের হওয়ার জন্য দরজা খোলে তার আগেই দেখে জঙ্গল লোকজন নিয়ে দরজার কাছে অপেক্ষা করছে, আর ওরা করে কি ফিলকে ডাইরেক্ট মারা শুরু করে দেয় এবং বন্দুকটা ছিনিয়ে নেয়। আর জং তখন বলে এই বলো তুই কি বুঝোস না, এটা একটা সিরিয়াস ফ্যাকাল্টি, এই বাথরুমের মধ্যেও সিসি ক্যামেরা লাগানো রয়েছে আমাদের, তো এই জন্য আমরা তোকে আগেই বন্দুক বানাতে দেখে ফেলেছি। তো এরপর জঙ্গের লোকেরা ওকে একবারে মেরে ফেলার জন্য বাথটাবে ডুবিয়ে দেয় হাত বেঁধে, কিন্তু ওই লোকজন চলে যাওয়ার পরে ফিল কোনোভাবে শুধুমাত্র পরিচালকের দয় সেখান থেকে বেঁচে ওঠে। আর তারপর সে কৌশলে এক এক করে, মানে একবারে হামলা দিয়ে না, একটা একটা করে করে কি তাইসুংয়ের সকল লোকজনদেরকে মারতে থাকে এবং এখানের মারামারি দীর্ঘক্ষণ ধরে হয় এবং বুঝতেই পারছো মারামারি কি এক্সপ্লেন করবো আমি। তো আমি এখান থেকে কথা বলছি আর এডিটর সাহেবকে রিকোয়েস্ট করবো যতখানি মারামারি কভার করা যায় আপনি এই কথার সুযোগ কতখানি মারামারি দেখিয়ে দেন আর কি, যাতে সবাই বুঝতে পারে যে কেমন স্টাইলের মারামারি ছিল। দক্ষিণ কোরিয়ার অ্যাকশন কিন্তু একেবারে রিয়েলিস্টিক হয় আর কি। তো যাই হোক মারামারি করার পরে ফাইনালি যে লিডার রয়েছে জং, তার সাথে ফাইট শুরু হয়। আর ওই ফাইট করার এক পর্যায়ে ফিলের বন্দুকটা আবারও ফিলের কাছে চলে আসে, আর তারপর ফিল গুলি করে জং এর কাহিনী মনে করে যে একেবারে শেষ করে দেয়। আর তখনই ফিল সেই রুমটা খুঁজে পায় যেখানে তাইসুং এর সকল টাকাগুলো রয়েছে, আর এটাই সেই $780 মিলিয়ন যে টাকা নিয়ে আর কি ঝামেলা চলছে সরকারের সাথে। তো যাই হোক ফিল তখন করে কি সে অবস্থায় স্টেজের কাছে যায় যেখানে তাইসুং স্টুডেন্টদের সামনে বড় বড় জ্ঞানের কথা বলছিল, নীতির কথা বলছিল। তো সাইড থেকে হঠাৎ ফিলকে দেখে তাইসুং তো অনেক ভয় পেয়ে যায় এবং ফিল করে কি ডাইরেক্ট স্টেজে ঢুকে যায়। আর তখন মনে করো তাইসুং এর যে বডিগার্ড, ফিলের পুলিশ সঙ্গীরা সবাই ওকে থামতে বলে, বাট ফিল কারো কথা শুনে না, সোজা তাইসুং এর কাছে গিয়ে মাথায় বন্দুক ধরে এবং বলে তোর মতো মানুষজনই আমাদের এই সমাজের আসল কলঙ্ক, নামির জান তোর চেয়ে দামি ছিল, আর তোর মতো কীট পতঙ্গ ওর প্রাণের দাম জানবে না। আর এটা বলে সে ট্রিগার চালিয়ে তাইসুংকে শুট করে দেয় এবং তাইসুং অন দ্য স্পট মারা যায়। আর এখানে ফিলকেও পুলিশে গুলি করে, বাট গুলিটা ফিলের আর কি কাঁধে লাগে, মানে বুঝতেই পারছো পুলিশের তো একটা টান থাকবেই, সাইডে গুলি করেছে। তো এর কিছুদিন পরের দৃশ্য আমরা দেখতে পাই যেখানে আমরা দেখতে পাই পুলিশ কিন্তু প্রসিকিউটর জোকেও এবং এর সাথে তাইসুং এর কেসের সাথে জড়িত সবাইকেই গ্রেপ্তার করে ফেলেছে, কারণ ওই $780 মিলিয়ন তাইসুং এর ডেরা থেকে উদ্ধার হয়েছে। এবং এর সাথে ওই ভিডিওটাও তো তোমার ফিলের কাছে রয়েছে যে পুলিশের ওই ওয়্যার হাউস তো ওরাই উড়িয়ে দিয়েছে। তো এখানে কেস হয়েছে হচ্ছে দুটো, একটা হচ্ছে তাইসুং এবং প্রসিকিউটর জোর বিরুদ্ধে, যেটা হচ্ছে $780 মিলিয়ন কেস, প্লাস তোমার পুলিশের যে তোমার ওয়্যার হাউস সেটা উড়িয়ে দেওয়ার কেস, এর সাথে প্রমাণ লোপাটের কেস। আর এই কেসের রাজসাক্ষী হচ্ছে ফিল, মানে আমাদের ওই পুলিশ অফিসার নায়ক। আবার ফিলের বিরুদ্ধে কেস হয়েছে, সে তাইসুংকে মেরেছে একেবারে জনসম্মুখে লাইভে এবং আরো বেশ কয়েকজনকে হত্যা করেছে। তো ওইটার বিবাদী আবার মনে করো যে পুলিশ নিজেই। তো এখানে দুই পক্ষই মোটামুটি ভালোই শাস্তি পাবে আর কি। তো যাই হোক ফিল যেহেতু এখন পুলিশ কাস্টডিতে রয়েছে, তো এই জন্য নামির যে বেস্ট ফ্রেন্ড যে আর কি কয়েকদিন আগে অ্যাবর্শন করালো, আর এর সাথে ওর বাবা মাও নেই
এই কারণে বর্তমানে ফিলের গার্লফ্রেন্ডের সাথে থাকে। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, ফিল জীবনে এত বেশি অবৈধ টাকা ইনকাম করেছে যে ওর গার্লফ্রেন্ড সারা জীবনও যদি মনে করো যে খরচ করতে থাকে ফুরাতে পারবে না। আর সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখতে পাই ফিলকে কেসের জন্য কোর্টের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে ওর শুনানি, মানে আজকে যে কোনো একটা রায় হবে ফিলের, 5 বছরের জেল দিবে নাকি ফাঁসি দিবে, যাই হোক দিবে। আর তখনও রাস্তায় কিছু কলেজের মেয়েকে দেখতে পায়, আর ওইসব মেয়েদের মধ্যে সে নামিকেও দেখতে পায়। আর ওই নামিকারীকে ফিলের দিকে তাকিয়ে অনেক মায়া করে হাসছিল। বাট অ্যাকচুয়ালি আমরা তো জানি এটা সবকিছু ফিলের কল্পনা ছিল। তো এটা থেকে আমরা বুঝতে পারি ফিল এখনো নামিকে অনেক বেশি মিস করে। এবং যে ফিলকে আমরা শুরুতে দেখেছিলাম মানে অনেক খারাপ একটা পুলিশ, লাস্টে কিন্তু ও পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। তো এরকম একটা ইমোশনাল এন্ডিং দিয়ে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তবে এই সিনেমাটির কিছু কাহিনী তোমাদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে, মানে ওপেন এন্ডেড সিনেমা। মানে তোমাকে এখন ভেবে নিতে হবে যে ফিলের কি হবে, মানে এই কেসের লাস্টে কি দাঁড়াবে। ফিলকে কি বেকিসুর খালাস দেওয়া হবে, নাকি ওকে 10 বছরের জেল দেওয়া হবে, না 20 বছরের জেল দেওয়া হবে, নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে, সেটা তুমি তোমার মতো করে কল্পনা করে নিতে পারো। তবে এই সিনেমার এন্ডিং কিভাবে হলে তুমি আরো খুশি হতে, সেটা তুমি কমেন্টে অবশ্যই জানাবে, যাতে আমরা তোমার কমেন্ট পড়ে মজা পাই এবং আমরা বুঝতে পারি তুমি কতখানি ক্রিয়েটিভ। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে কয়েকটা কথা বলে নিচ্ছি। আমি মাঝে মাঝে করে কি দুষ্টুমি করে অনেক মনে করো যে ডাবল মিনিং এর কথা বলি। তো অ্যাকচুয়ালি তুমি একটা জিনিস লক্ষ্য করো, এটা 2024 সাল চলছে। নর্মালি এখন সবাই ফেসবুক চালায়, ফেসবুক যখন চালায় অনেক মনে করো ডাবল মিনিং এর মেমে, বাল কথাটা অমুক কথাটা অমুক, বিভিন্ন জিনিস একেবারে নর্মাল হয়ে গিয়েছে। তো প্রচলিতভাবে যতগুলো জিনিস নর্মাল রয়েছে ততটুকু জিনিস নিয়ে কিন্তু আমি মজা করি। তবে তারপরেও তোমাদের যদি কারো সমস্যা মনে হয়, তোমরা দুটো কাজ করতে পারো। লাউড স্পিকার বা অ্যান্ড্রয়েড টিভিতে ভিডিওগুলো না দেখাই বুদ্ধিমানের কাজ হবে। আর দ্বিতীয় ব্যাপারটা হতে পারে এরকম, যে সিনেমাতে আমি একটু টুকটাক একটু বেশি দুষ্টুমি করবো, আই মিন 18+ একটু বেশি দুষ্টুমি করবো, সেটা আমি আগে অ্যালার্ট করে দেবো সিনেমার শুরুতে, বা থাম্বনেলে অ্যালার্ট করে দেবো যে এটাই কিন্তু এই ঘাপলা আছে, তোমরা লাউডে ভিডিওটা দেখো না। যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। তবে আজকের ভয়েসটা দিতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, আমার দমই বেরোয় না ভাই, কথা যে বলবো দমই বেরোয় না। টেক কেয়ার, বাই।